কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এবার 7,97,000 কোটি টাকার বাজেট। ব্যাংক লোনে ঘাটতি মেটানোর পরিকল্পনা। বাড়বে সিগারেট, জর্দা, আইসক্রিম, স্মার্টফোন, ল্যাপটপ, জেনারেটর, ফ্রিজের দাম। কমবে পেঁয়াজ, রসুন, মশলা সহ কয়েকটি নিত্যপণ্যের দর। বাজেট গণমুখী দাবি আওয়ামী লীগের, জনবিরোধী বলছে বিএনপি এবং জাপা। অর্থনৈতিক সংকট কাটার লক্ষণ দেখছে না সিপিডি। বেনজিরের দুদকে সময়ের আবেদন নিয়ে ধোঁয়াশা, নতুন তারিখ 23 জুন। জব্দকৃত সম্পত্তি বিক্রি ঠেকাতে রিসিভার নিয়োগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উচ্চাভিলাষী পরিকল্পনা বাদ দিয়ে এবার ছোট বাজেট দিল সরকার। বিদায়ী বাজেটের চেয়ে মাত্র 4.5% বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করলেও মোবাইলে কথা বলার উপর বাড়তি কর আরোপের প্রস্তাব দেন তিনি। 15% কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনায় প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগে বাজেটে ফেরত এসেছেন অর্থমন্ত্রী। রিপোর্ট জিয়াউল হক সবুজের। বাজেট উত্থাপনের জন্য বৃহস্পতিবার সকালেই সংসদে যান দেশের 13তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে ঘোষণা করেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামের নতুন বাজেট। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ডিজিটাল পদ্ধতিতে নয়, পুরনো ধাঁচেই বাজেট বক্তৃতা পড়ে শোনান অর্থমন্ত্রী। সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে এই প্রথমবার বাজেট ঘোষণা করলেন আবুল হাসান মাহমুদ আলী। দেশের 53তম এই বাজেটের আকার 7,97,000 কোটি টাকার। এই বাজেট আগের তুলনায় 35,000 কোটি টাকা বেশি। আগের বছর বাজেট 13% বড় হলেও এবার বাড়ল মাত্র 4.62%। স্পিকার, প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হলেও এবার নেই কোনো নতুন চমক। ডলার সংকটে চাপে থাকা অর্থনীতির গতি বাড়িয়ে 6.75% প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন অর্থমন্ত্রীর। বছর জুড়ে 9% বেশি থাকা মূল্যস্ফীতি তিনি 6% ধরে রাখতে চান। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। প্রস্তাবিত বাজেটের 14.2% যাবে সুদ পরিশোধে। শতাংশের হিসাবে 10.4% যাবে পরিবহন ও যোগাযোগ খাতে, কৃষিতে বরাদ্দ 5.9% আর স্বাস্থ্য খাতে বরাদ্দ 5.2%। প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। সংকট থাকায় এবার উন্নয়ন বাজেট ছোট রেখে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থমন্ত্রীর। নতুন মেগা প্রকল্পের পরিকল্পনা না থাকার পরও এবার পরিবহন ও যোগাযোগে বরাদ্দ দিয়েছেন 25% অর্থ। বাকি অর্থের মধ্যে 14.4% স্থানীয় সরকার এবং শিক্ষা ও প্রযুক্তিতে 18% বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে মোট ঘাটতির মধ্যে আইএমএফ এর পরামর্শে এবার ছোট বাজেট দিলেও রাজস্বে বাড়তি মনোযোগ অর্থমন্ত্রীর। 5,45,000 কোটি টাকার রাজস্বের জন্য এনবিআরকেই তিনি 4,80,000 কোটি টাকার টার্গেট দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রী যে আয়ের পরিকল্পনা দিয়েছেন তারপরও বাজেট ঘাটতি থাকবে 2,51,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 90,000 কোটি টাকা ঋণ করতে চায় সরকার। বাকি অর্থের জন্য ব্যাংকিং ব্যবস্থা থেকে 1,37,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকা ধার করতে চায় সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দেশের অর্থনীতি ঠিক করতে বেশ কিছু পরিবর্তনের ঘোষণাও দিয়েছেন অর্থমন্ত্রী। দাম নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল সহ 30টি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব তার। প্রবীণ ও বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 2 লাখ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে চাপে থাকা মধ্যবিত্তের জন্য তেমন কোনো সুখবর নেই নতুন বাজেটে। বাড়েনি করমুক্ত আয়সীমাও। উল্টো রাজস্ব বাড়াতে এবার বাড়ানো হয়েছে মোবাইলে কথা বলার খরচ। মাননীয় স্পিকার,
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো সুখবর নেই বাজেটে। উল্টো তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট করহার শর্ত সাপেক্ষে 2.5% কমানোর প্রস্তাব অর্থমন্ত্রীর। বছরে 16 লাখ টাকার বেশি আয় করা ব্যক্তির ওপর বাড়তি 5% কর বসানোর প্রস্তাব দিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন নির্দিষ্ট হারে কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ। একদিকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর পরামর্শে ঘুরে ফিরে করের বোঝা বাড়ল জনগণের উপরই। আর তাই এই দ্বিচারিতার মধ্যে কিভাবে বহুমুখী সংস্কার করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রবৃদ্ধির চাকা বেগবান করা যায়, সেটাই বাজেটের বড় চ্যালেঞ্জ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রিজার্ভ বাড়ানো ও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার সরকারের বড় চ্যালেঞ্জের মধ্যে আসছে অর্থবছরের রাজস্ব পরিকল্পনা নেওয়া হয়েছে বাজেটে, যাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য ধরা হয়েছে 63,000 কোটি টাকা। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। সারা বিশ্বে মূল্যস্ফীতির গ্রাফ এখন নিম্নমুখী। এমনকি একসময় দেউলিয়া দেশ শ্রীলঙ্কায়ও খাদ্য মূল্যস্ফীতি 3% মধ্যে। আর বাংলাদেশের সরকারি হিসেবেই এখন খাদ্য মূল্যস্ফীতি 11% ছুঁই, যা কষ্টের কারণ সীমিত আর মানুষের। তাই নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বড় চ্যালেঞ্জের মধ্যে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। দেশীয় উৎস বৈদেশিক অনুদান মিলে এবার 5,45,400 কোটি টাকা দরকার সরকারের। এর মধ্যে রাজস্ব বোর্ড NBR কে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। বাকি অর্থ NBR বহির্ভূত কর থেকে 15,000 কোটি টাকা ও 46,000 কোটি টাকা অর্থমন্ত্রী নিতে চান কর বহির্ভূত উৎস থেকে। করের বাইরে 4,400 কোটি টাকা হিসাব করা হয়েছে বৈদেশিক অনুদান থেকে। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে। অনুদান বাদে বাজেটে ঘাটতি ধরা হয়েছে 4.6%, যার টাকার অঙ্কে দাঁড়ায় 2,56,600 কোটি টাকা। ঘাটতির সবচেয়ে বড় অংশ 1,60,900 কোটি টাকা নেওয়ার পরিকল্পনা অভ্যন্তরীণ ঋণ থেকে। বাকিটা নেওয়া হবে বৈদেশিক ঋণ থেকে, যার পরিমাণ 90,700 কোটি টাকা। চলতি অর্থ বছরে ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়েছে সরকার। ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়ায় এ নিয়ে বরাবরই আপত্তি ব্যবসায়ীদের। এরপরে এবার বড় অঙ্কের 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে 15,400 কোটি টাকা। শতাংশের হিসেবে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার লক্ষ্য মূল্য সংযোজন করবার ভ্যাট থেকে, যা মোট 38.1%। আর আয়কর থেকে আগের চেয়ে 3.9% বেশি অর্থ নেওয়ার পরিকল্পনা সরকারের, যা 36.6%। সম্পর্ক শুল্ক আমদানি শুল্ক থেকে যথাক্রমে 13.4% ও 10.3% নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভ্যাট থেকে পাওয়া অর্থের লক্ষ্য ধরা হয়েছে 1,82,783 কোটি টাকা। আয়কর থেকে 1,75,620 কোটি টাকা। এরপর সর্বোচ্চ অর্থ আদায়ের খাতগুলো সম্পর্ক শুল্ক থেকে 64,278 কোটি টাকা ও আমদানি থেকে 49,464 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টের অর্থের উপর আবগারি শুল্ক থেকে নেওয়ার পরিকল্পনা 5,805 কোটি টাকা। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়ানো হয়নি। তবে বিত্তবানদের কাছ থেকে আয়কর আদায় বাড়াতে যারা 20 লাখ টাকার বেশি আয় করেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ কর হার 25% থেকে বাড়িয়ে 30% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কর রাজস্বের পরিমাণ GDP-র 10% উন্নীত করার লক্ষ্যে। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দৃষ্টে খরচ বাড়বে সিগারেট, মোবাইল ফোন, সিম কার্ড, গাড়ি, কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কসের আর মোবাইলে কথা বলায়। স্মার্টফোন, ল্যাপটপ, পানি বিশুদ্ধ করার যন্ত্রের পাশাপাশি বাড়ছে আমদানি করা প্যাকেটজাত খাদ্যপণ্য ও প্রসাধনীর দাম। নিত্য দাম কমাতে অন্তত 27টি পণ্যে উৎসে কর 2% থেকে কমিয়ে করা হচ্ছে 1%। 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। জীবনযাত্রার ব্যয় যখন ঊর্ধ্বমুখী তখন বাজেট ঘোষণায় নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। এক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের এই খতিয়ানে বেশিরভাগেরই নজর থাকে বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে তার দিকে। আমাদের সরকারের বিগত মেয়াদসমূহে প্রতিবারের মতো এবারের বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে।
মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির উপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা হতে পারে, ফলে বাড়তি দামে সিম কার্ড কেনা লাগতে পারে ক্রেতাদের। মোবাইলে কথা বলতেও আরও বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাকে। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা কথা বলতে পারবেন 100 টাকার মধ্যে 69 টাকা 35 পয়সার। বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে এই সুবিধা বাতিল করে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের 25% শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস বেশি দামে কিনতে হবে এসব পণ্য। কাজু বাদাম আমদানিতে শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে, এতে বাড়তে পারে কাজু বাদামের দাম। বাজেটে এসিকে বিলাসবহুল পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের শুল্ক বাড়ানো হচ্ছে, তাই বাড়তে পারে এসির দাম। আগামী 30 জুন পর্যন্ত ফ্রিজ উৎপাদনে ভ্যাট অব্যাহতি রয়েছে, ফলে নতুন অর্থবছরে 5% ভ্যাটের হার বৃদ্ধি করে 10% করা হতে পারে। গৃহস্থালিতে ব্যবহৃত পানির ফিল্টারের দাম বাড়তে পারে। নিকট ভবিষ্যতে বাড়তে পারে এলইডি বাল্বের দাম। জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 1% শুল্ক আরোপ করা হচ্ছে। নিরাপত্তা সেবায় 10% মূল্য সংযোজন কর বাড়িয়ে দিতে হবে 15%। গাড়ি সিএনজি এলপিজিতে কনভার্সনে ব্যবহৃত কিট, সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ আমদানিতে খরচ বাড়তে পারে। বাজেটে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাট বাজারের ইজারা মূল্য কিছুটা বাড়বে, সেই সঙ্গে বাড়বে জমির নামজারি মাশুলও। আগামী বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে 10% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে এবং উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত 27টি পণ্যে উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ও ভোজ্য তেল দাম কমবে, আটা ময়দার কমবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা সহ বেশিরভাগ মশলার দাম। মটর, ছোলা, মসুর ডালের দাম কমবে। তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ 30টি পণ্যে কর ছাড় দেওয়া হচ্ছে, ফলে দাম কমবে এসব পণ্যের। একই সাথে শিশু খাদ্যেও কমছে করভার। 25% সম্পূরক শুল্ক কমানো হচ্ছে চকোলেটে। কৃষিজাত পণ্য, বিশেষ করে পোলট্রি, গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হবে। পোলট্রি ও ফিশারি খাতেও কর ছাড় কমানোর প্রস্তাব এসেছে বাজেটে। 2024-25 বাজেটে ল্যাপটপ, কম্পিউটারে শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। কমতে পারে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের খরচ, কমবে দেশে তৈরি মোটরসাইকেলের দাম। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সংকটে গণমুখী বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার কারো প্রেসক্রিপশনে বাজেট দেয়নি। সংসদে বাজেট উপস্থাপন পরবর্তী প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এই কথা বলেন। আর সরকার দলীয় নেতারা বলছেন, দলের নির্বাচনী ইস্তেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাতকে প্রাধান্য দিতেই এই বাজেট। নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। সেদিক থেকে বাজেট বলবো বাস্তবসম্মত, সাহসী, গণমুখী। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে চলার লোক শেখ হাসিনার সরকার। দেখতে হবে এটা আমাদের টোটাল বাজেটের ব্যবসায়ীদের উপরে কী রকম ইম্প্যাক্ট করবে। বাট ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে, যেহেতু এবার আমরা কিন্তু যা কিছু করেছি মূল্যস্ফীতিটা, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য করা হয়েছে। তো আমি এখানে কতগুলো স্টেপ রাখা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে দাম মানুষের ক্রয় ক্ষমতা আসে সেজন্য কতগুলো স্টেপ নেওয়া হয়েছে।
আর আন্তরিকতা থাকলে সবই আছে। বড় চ্যালেঞ্জ, এখনো চ্যালেঞ্জ, এবং আমি মনে করি চ্যালেঞ্জ আরও বাড়বে, কারণ যারা বাস্তবায়নকারী ব্যক্তি, আমলাতন্ত্রের অংশ, তাদের মধ্যে আমি কোনো সরকারের যে উচ্চ অভিলাষ বা উচ্চ পরিকল্পনা, তার সঙ্গে তাদের কাজের কোনো উপরি যে হওয়ার দরকার সেটা দেখি না। এদিকে প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী ও লুটেরাদের বাজেট বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপি মহাসচিব। নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর। কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল, ডিজেল, এসব জিনিসের দাম বেড়ে গেল, বিদ্যুৎ, এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে সঙ্গে। বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমবে না, বরং আরও বাড়বে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এই বাজেট আইএমএফ এর শর্ত পূরণের বাজেট। অন্যদিকে আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপে দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ। বাজেট জনবান্ধব মোটেই হয়নি, জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি, ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক, সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন, এবং বেশিরভাগটা আয় করবেন না পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেন এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। আমরা বিদেশিরা এখানে এসে টাকা ওই ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না, তো বিদেশে কে আসবে? তা জব ক্রিয়েশন হবে না। তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে বলো? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। আইএমএফ প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বললাম যে আলোচনা ওনার যে সংক্ষিপ্ত বিবরণ, 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে ভয় যাবে না, এটাকে বিস্তারিত করে ভয় যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা আমরা জানি যে আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। অনেক জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে। আমি মনে করি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্য যেসব জায়গায় ভ্যাট বর্ধিত করানো হয়েছে সেগুলি প্রত্যাহার আমি মনে করি জরুরি। আমরাও সেই ঘাটতি নিয়ে চলতে হবে। এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে। আমি আবার পুনরায় উল্লেখ করি, উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন। ঘোষিত বাজেটকে গতানুগতিক দাবি করে সিপিডি বলেছে, চলমান অর্থনৈতিক সমস্যা সমাধানে এতে কোনো দিক নির্দেশনা নেই। বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাও বাস্তবসম্মত নয়। জিডিপির লক্ষ্যমাত্রা কি 6.75%। তারপরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা, ব্যক্তি খাতের বিনিয়োগ, এরকম সবগুলো ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া আছে, এগুলোর সাথে কিন্তু বাস্তবতার তেমন ছোঁয়া নেই। আমাদের কাছে মনে হয়েছে এটা অতীতের আরেকটি বাজেটের মতোই। এই বর্তমান সময়ের যে সমস্যা এবং এই যে ক্রান্তিকালীন একটা সংকট দেখা দিয়েছে অর্থনীতির চারিদিকে, তো সেইগুলোর সমাধানের জন্য এই বাজেট উপযুক্তভাবে পদক্ষেপগুলি নিতে পারেনি। এদিকে বাজেটকে যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য উল্লেখ করে ব্যক্তি কর সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অন্যদিকে ডিসিসিআই বলছে, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেটের ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যেও হাজার সীমাবদ্ধ প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন ইশতেহার অনুযায়ী উন্নয়ন ও কল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে
মনে করেছি। এই জন্য আমি বিজনেস কমিটির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। বাজেট ঘাটতি যে অর্থায়ন, সেখানে যেমন ব্যাংকিং খাতের ওপর থেকে ঋণ নেওয়ার যে একটা টার্গেট দেওয়া আছে, সেটা আসলে আমরা মনে করি অনেক বড়, এবং এই টার্গেটটা যদি সম্পূর্ণভাবে নেওয়া হয় সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে, যেটার থেকে আসলে অর্থনীতির উপরে আরো বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর একটা বড় ধরনের চাপ পড়বে বলে আমরা মনে করি। দুদকের কাছে সময় চেয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ সত্যি আবেদন করেছেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবুও স্বপ্রণোদিত হয়ে আগামী 23 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের নতুনভাবে সময় দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার দুদক কার্যালয়ে হাজির হবার কথা থাকলেও আসেননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে দুদকে সময় চেয়েছেন এমনটা বলা হলেও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি দুদক। বেনজির আহমেদের স্ত্রী ও তার 3 মেয়ে সময় চেয়েছেন কিনা এ বিষয়েও কিছু জানায়নি সংস্থাটি। অনুসন্ধানের আগে টাকা তুলে বিদেশে নিয়ে গেলে মানি লন্ডারিং আইনে মামলা হতে পারে বলেও জানান দুদক আইনজীবী। এদিকে বেনজির আহমেদের জব্দ হওয়া সম্পদ বিক্রি ঠেকাতে তা দেখভালে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত। কারাবন্দী ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও কূটনৈতিক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিবারকে সান্ত্বনা দিতে এবং সার্বিক খোঁজ খবর নিতে রাজধানীর গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সাথে ছিলেন। পরিবারের পক্ষ থেকে ইশরাক হোসেনের মা ইসমত আরা সাদেক ও ছোট ভাই ইশফাক হোসেন উপস্থিত ছিলেন। গত বছরের 28 অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 12টি মামলা করা হয়। গত 19 মে 12টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুনানি শেষে 11 মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত। তবে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে একটি ব্যাংকারস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে চুক্তি সই করেন জেবিসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহিবুজ্জামান ও ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান। এ সময় ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরি, ইউসিবির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার উপায়ের উপদেষ্টা জিষ্ণু রায়চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির অধীনে ইউসিবি এখন থেকে বীমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। একই সঙ্গে বীমা পণ্য বিপণন ও বিক্রির ব্যবসা করা যাবে। ফলে একজন গ্রাহক ইউসিবির যে কোনো শাখায় বীমা করতে পারবেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এবার 7,97,000 কোটি টাকার বাজেট। ব্যাংক লোনে ঘাটতি মেটানোর পরিকল্পনা। বাড়বে সিগারেট, জর্দা, আইসক্রিম, স্মার্টফোন, ল্যাপটপ, জেনারেটর, ফ্রিজের দাম। কমবে পেঁয়াজ, রসুন, মশলা সহ কয়েকটি নিত্যপণ্যের দর। বাজেট গণমুখী দাবি আওয়ামী লীগের, জনবিরোধী বলছে বিএনপি এবং জাপা। অর্থনৈতিক সংকট কাটার লক্ষণ দেখছে না সিপিডি। বেনজিরের দুদকে সময়ের আবেদন নিয়ে ধোঁয়াশা। নতুন তারিখ 23 জুন। জব্দকৃত সম্পত্তি বিক্রি ঠেকাতে রিসিভার নিয়োগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।